আর যত যাই বলুক, ভুলেও ওইসব উল্টাপাল্টা ঔষধ খাইবা না। আল্লাহর মাল আল্লাহ বুঝবো। বেটা মানুষ ওই রকম অনেক কথাই কয়, সব কথা ধরতে নাই। হুদাই কাইন্দা শরীর খারাপ করো না। যার কথা শুননা কান্তাছো, পরে দেখবা সন্তানের খুশিতে সেই লাফাইতাছে। মধুবিবি উঠে গিয়ে তরির জন্য লেবুর শরবত বানালেন। তরি ঝাপসা চোখে গ্লাস হাতে নিয়ে বসে রইল। বাবুটা তাকে কি মুসিবতে ফেলো? তরি পেটে হাত রেখে বলল, তোমার বাবা তোমাকে চায় না বাবু। তুমি কেন আসলে? এখন যদি আমাকে উনি বের করে দেয়, আমার নামে সালিশ বসালে, আমি কি করব এখন? তুমি কথা শোনো না কেন বাবু? তরি ঘর ছেড়ে সেদিন বেরোলই না। কোথায় পাশ করেছে আনন্দ করার দিন, বাবুটা তাকে কি বিপদে ফেললো। আহসান আসার আগে লুকিয়ে পড়তে হবে। মধুবিবি আহসানকে সব বলে দিলে সর্বনাশ হয়ে যাবে। আহসান যদি তাকে মারে। আহসান রাতে হেলতে দুলতে ক্লান্ত শরীরে বাড়ি ফিরল। বাড়িতে ঢুকতেই মধুবিবি তাকে ডেকে পাঠালেন। আহসান গামছা দিয়ে কপালের ঘাম মুছে মধুবিবির ঘরে গিয়ে বসল। মধুবিবি রুমিকে ইশারা দিয়ে ঘর থেকে বের হয়ে যেতে বললেন। রুমি তাই করলো। রুমি চলে যেতেই মধুবিবি আহসানকে বললেন, তোমার বউ তো কাইন্দা কাইটটা ভাষায় ফেলতেছে। আহসান হতভম্ব হয়ে বলল, কেন? পাশের খুশিতে? মেয়েটার কি হলো? খুশিতে বেহুশ হয়ে যাচ্ছে, আবার খুশিতে কেঁদে বুক ভাসাচ্ছে। মধুবিবি পানের খিলি বানাতে বানাতে বললেন, কি হয়েছে জানবা কেমনে? তুমি হইলা ব্যস্ত মানুষ, বউয়ের খবর রাখার সময় তোমার আছে? আহসান ভ্রু কুচকে বলল। কি হয়েছে বুবু তরির? মধুবিবি পানের খিলি মুখে পুরে বললেন, কি হয়েছে শুনতে চাও? তার পেটে তোমার সন্তান আসছে, 1.5 মাসের সন্তান। সকালে সেই কারণে বেহুশ হইছে, দুপুরেও বমি কইরা সব উগলাইয়া দিছে। তুমি বউটার দিকে একটু খেয়ালও রাখো না। সন্তানের কথা শুনে আহসান চমকে উঠল। বুকের ভেতরে কেমন যেন একটা অনুভূতির সৃষ্টি হলো। কাপা কাপা গলায় বলল, তরি বলেছে তোমাকে এসব? মধুবিবি কপট রাগ দেখিয়ে বললেন, তার বলতে হইব কেন? আমার চোখ নাই? দিলুর মারে ডাক দিয়া পাঠাইছিলাম, সেও দেখা একই কথা বলছে। আহসানের সে দ্বারা খাড়া হয়ে গেল। সন্তান আসছে তার। আবার ভয় হয়। তরির অপোক্ত শরীর এত ধকল সইতে পারবে তো? বাচ্চাটার জন্য তরি যদি ক্ষতি হয়। আহসানকে নীরব থাকতে দেখে মধুবিবি বললেন, শোনো ভাই, সন্তান হইল আল্লাহর তরফ থেকে আসা নিয়ামত। তুমি তারে বলছো তুমি এখন সন্তান চাও না। তোমার ভয়ে সে আমারে বলতাছে ওষুধ খাইয়া বাচ্চা নষ্ট কইরা ফেলবো। বাচ্চাটার দোষ কি? সন্তানের কথা শুইনা তার সঙ্গে রাগারাগি কইরো না। আল্লাহ খুশি হইয়া দিছে, মাইন্না নেও। বাচ্চায় যখন আব্বা কইয়া ডাকবো, তখন দেখবা কলিজা কেমনে ঠান্ডা হইয়া যায়। আহসান মুখে কিছু বলল না। তরির উপরে মনে মনে প্রচণ্ড ক্ষিপ্ত হলো। না হয় কথার ছলে তরিকে সে বলেছিল যে এখন তার বাচ্চা চায় না। ইচ্ছে ছিল তরির পড়াশোনা একটা স্টেবল পর্যায়ে এলে সন্তান নেওয়ার। কিন্তু এখন যখন বাচ্চাটা চলেই এসেছে, তাকে ওষুধ খেয়ে নষ্ট করবার মতো ভয়ানক কথা কি করে মুখে তুলল তরি? যতই হোক সন্তানটা তার। তরি সন্তানটাকে এভাবে হেলায় হারিয়ে দিতে কেন চাইছে? বাচ্চাটার শরীরে আহসানের রক্ত বইছে, সেটা কি ভুলে গেছে তরি? আহসান শান্ত স্বরে বলল, বুবু আমি এখন সন্তান চাইনি, সেটা সত্য। তরির বয়স কম, অপরিপক্ক শরীর। চেয়েছিলাম তরির পড়াশোনা একটা স্টেবল পর্যায়ে এলে সন্তান নেব। সন্তান এসেছে, তা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু তরির ওপরে প্রচণ্ড মেজাজ খারাপ লাগছে। কি বুঝতে কি বুঝেছে কে জানে? নিজের সন্তান নিয়ে এসব কেউ ভাবে? মধুবিবি আহসানের পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, বুঝে নাই হয়তো, থাক তারে বকাঝকা কইরো না, একটু খেয়াল রাখো, শরীরটা অনেক দুর্বল। এখন তো আর একলা না, পেটে আরেকজন আছে। আহসানকে মধুবিবির ঘর থেকে বের হতে দেখে তরি বুক খামচে ধরল। সর্বনাশ! বুবু সব বলে দিয়েছে আহসানকে। কি হবে এখন? ভয়ে তরি দরজার সামনে দাঁড়িয়ে রইল। আহসান ঘরে ঢুকতেই নিচে বসে আহসানের পাজড়ি ধরে বলল, বিশ্বাস করুন, আমার ভুল হয়ে গেছে। বাবুটা কিভাবে এলো আমি জানি না। আপনি পিলগুলো দিয়েছিলেন না, ওগুলো নিয়ম করে সত্যি খেয়েছিলাম আমি। আপনি না চাইলে ওষুধ খেয়ে বাবুটাকে নষ্ট করে দেব। আপনি তাও আমায় ছেড়ে দেবেন না?
আপনি যা বলবেন আমি তাই করবো। আমাকে দরকার হলে বাড়ি পাঠিয়ে দিন, তাও আমায় আমায় ছেড়ে দেবেন না প্লিজ। আহসান দীর্ঘশ্বাস ফেলে তরিকে টেনে উপরে তুলল। কাঁদতে কাঁদতে তরির হেঁচকে উঠে গেছে। তরির গালে হাত রেখে বলল, তুমি আমাকে এতটা খারাপ ভাবো তরি? একটা সন্তান বাবা মায়ের ভুল হয় কখনো? এই সন্তানটা তোমার প্রতি আমার ভালোবাসার প্রতীক, আর তুমি ওকে নষ্ট করতে চাইছো? তরি কোনো জবাব দিতে পারল না। আহসান তরিকে বিছানায় বসিয়ে বুকে টেনে নিল, কপালে চুমু দিয়ে বলল, এখন থেকে আর হেয়ালি করবে না। রোজ 1 গ্লাস করে দুধ আর দুটো ডিম খাবে। ভারী কাজ করার দরকার নেই। এখন কিন্তু আর একা নও, বাবুর একটু খেয়াল রাখতে হবে তো, নাকি? তরি আহসানের বুক থেকে মাথা উঁচু করে বলল, আপনি আমার উপর রাগ করে নেই তো? আমি কিন্তু ইচ্ছে করে। আহসান তরিকে বাকিটুকু শেষ করার আগেই থামিয়ে দিয়ে বলল, ওসব থাক, বাবু নিজ থেকে আসতে চেয়েছে তাই এসেছে। ওসব নিয়ে এত ভেবে কাজ নেই। যা বলেছি মনোযোগ দিয়ে শুনবে। শরীরের কি হাল দেখেছো? নিজের আর বাবুর দুজনের খেয়াল রাখবে। তরিকে সবকিছু বুঝিয়ে দিয়ে আহসান যেই না তরির পেটে হাত রাখলো, তরি সুরসুরিতে খিলখিল করে হেসে উঠল। আহসান পেটে হাত রাখা অবস্থাতেই বলল, বাবুর আম্মু হাসছে কেন? তরি খিলখিল করে হাসতে হাসতে বলল, বাবুর বাবা বাবুর আম্মুকে বকেনি তাই। সকালে আহসান তরিকে নিয়ে ডক্টরের কাছে গেল। তরিকে বেশ কিছু টেস্ট আর আলট্রা করতে দেওয়া হলো। ডক্টর খাওয়া দাওয়ার একটা চার্ট দিয়ে দিলেন। সেই থেকে তরির উপরে অত্যাচার শুরু হলো। সকালে নাস্তায় আহসান তাকে ঠেসে ঠুসে জোর করে খাওয়ায়। দুপুর থেকে শোভা একটার পর একটা তরির জন্য তৈরি করতেই থাকেন। রাতের কথা মনে করলে তরির আরও ভয় ভয়। বাবু আসার পর থেকে রীতিমতো তাকে খাওয়া দাওয়া নিয়ে কি যে ঝামেলা পড়তে হচ্ছে, কিছুই মুখে রুচে না। মধুবিবি বাজার থেকে শুকনো বড়ই আর তেঁতুল কিনে তরির জন্য আচার করেছেন। তরিয়েতে বেজায় খুশি। আজকাল তার আরও বেশি বেশি টক খেতে ইচ্ছে হয়। মধুবিবিও আজকাল খুব ব্যস্ত। দিনরাত এক করে বাবুর জন্য কাঁথা সেলাই করেন তিনি। রুমির আজ প্রথম কলেজ যাওয়ার দিন। সকাল থেকেই উল্লাস আর উৎফুল্লতায় অন্ত নেই। কলেজের ড্রেস পরে মাজদাকের হাত ধরে প্রথমবারের মতো কলেজ গেল সে। আহসান আজকে প্রথম কলেজে যাওয়ার উপলক্ষে রুমিকে 100 টাকার দুটো নোট দিয়েছে। সেগুলো দিয়ে আজকে বেলপুরি, ফুচকা আর ঝালমুড়ি খাবে সে। কলেজে যাওয়ার পথেই ফাইল নিয়ে হেঁটে বলা রঙ্গনের সঙ্গে দেখা হলো তার। রঙ্গন লক্ষ্য করল সাদা ধবধবে কলেজ ড্রেস পরিহিত বেনুনি বাঁধা একটি মেয়ে মাজদাকের হাত ধরে হেঁটে যাচ্ছে। রুমির কথা মাথায় আসতেই রঙ্গন দ্রুত হেঁটে গিয়ে মাজদাকে সালাম দিয়ে বলল, কেমন আছেন খালুজান? মাজদাক হেসে সালামের জবাব নিয়ে বললেন, ভালো বাবা। এত তৈরি হয়ে ফাইল নিয়ে কোথায় যাচ্ছ? রঙ্গন চুলে হাত বুলিয়ে ফাইলটা শক্ত করে ধরে বলল, দোয়া করবেন চাচা, চাকরির পরীক্ষা দিতে চাচ্ছি। চাকরিটা হলে আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে চলে যাব। শেষের কথাটা বিড়বিড় করে বলায় মাজদাক শুনতে পেলেন না। রুমি অবশ্য রঙ্গনকে দেখে মনে মনে তাকে ভেঙচি কেটে বলল, তুই শালা ফেল করবি, ফেল। আজ মনোয়ার আর গুনগুন এসেছে তরিকে দেখতে। গুনগুন এখন ক্লাস 5-এ পড়ে। তার এখন 10 বছর হয়েছে। তরিকে মার বোনের আকস্মিক আগমনে বেজায় খুশি। মনোয়ারা শোভাকে অনুরোধের সুরে বললেন, তোরিকে আমার সঙ্গে নিয়ে যাই, এই অবস্থায় থাকুক না আমার কাছে কয়েকটা দিন। ওর বাবা বেঁচে থাকলে কি যে খুশি হতেন, মেয়েকে মাথায় তুলে রাখতেন। শোভা গুনগুনকে কোলে বসিয়ে বললেন, আসলে প্রথম বাচ্চা তো, আমরা চাইছিলাম আমাদের কাছেই থাকুক। আপনার ভাই তো তরিকে এখনই চোখে হারায়। আপনি বলেছেন যেহেতু আমি অবশ্যই তরিকে পাঠাবো, কিন্তু আজ নয়, এখনই সন্ধ্যা নেমে গেছে। আপনাদের যেতে যেতে রাত হয়ে যাবে। কাল সকাল সকাল আহসান গিয়ে দিয়ে আসবে। একটু খেয়াল রাখবেন ওর, আর তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন। ওকে ছাড়া বাড়ি ফাঁকা ফাঁকা লাগে। মনোয়ারা মুচকি হেসে সবার সঙ্গে গল্পে মেতে উঠলেন। হায়দারের মৃত্যুর পর এই বাড়িতে এই প্রথম তার আসা। হায়দার বেঁচে থাকাকালীন অনেকবার তার সঙ্গে এসেছে সে। মানুষটা নেই আজ কতটা দিন হয়ে গেল। গুনগুন তরির কাছে চুপটি করে বসে বলল,
মা ঝর্ণা খালামণিকে বলেছিল তোমার পেটে নাকি একটা বাবু আছে। কোথায় সে বাবুটা? আমাকে দাও, দেখাও। তরি গুনগুনের গাল টেনে দিয়ে বলল, এখন না, আরো অনেকগুলো দিন যাক, তারপর আমি বাবু আর তুমি একসাথে পুতুল খেলবো, ঠিক আছে? গুনগুন মাথা দুলিয়ে বলল, বাবুটাকে রাত্রে আমাদের মাঝখানে রেখে ঘুমাবো, হ্যাঁ? আমাদের খাটটা উঁচু না, যদি পড়ে যাই। তরি সাই দিয়ে বলল, হ্যাঁ, ও খুব ছোট্ট এখনো। বাবু তোমার কথা সেদিন বলেছে জানো? গুনগুন বড় বড় চোখে চেয়ে বলল, কি বলেছে বুবু? ও খেলবে আমার সঙ্গে। তরি গুনগুনের গালে চুমু বসিয়ে বলল, হুম, ও বলেছে। গুনগুন খালামণি কোথায়? গুনগুন খালামণি কোথায়? পচা খালামণিটা কেন দেখতে আসে না আমায়? গুনগুন ঠোঁট ফুলিয়ে বলল, কোথায়? আমি তো এলাম আজকে। বাবুটাকে বলে দেবে আমি ওর সঙ্গে কাটটি নিয়েছি। ও পচা বলেছে আমাকে। তরি জবাবে বলল, বাবু তো তাহলে অনেক কাঁদবে। গুনগুন খালামণিকে তো ও অনেক ভালোবাসে। গুনগুন খালামণি কাটটি নিলে ও কার সঙ্গে খেলবে পুতুল? গুনগুন মুখ ভার করে কি যেন ভাবলো, অতঃপর বলল, না থাক, বাবুর সঙ্গে কাটটি শেষ। ওর সঙ্গে ভাব ভাব ভাব। ওকে বললে দিবে ও যেন না কাঁদে। আমি ওর সঙ্গে পুতুল খেলবো। তরি হেসে গুনগুনের ফোলা গালে আবার চুমু বসালো। রুমি এসে গুনগুনকে তার ঘরে নিয়ে সাজিয়ে দিল। এই বয়সে সাজগোজের প্রতি কি দুর্বলতা! ও বাড়িতে থাকাকালীন তরির পিছু পিছু চিরুনি নিয়ে শুধু ঘুরত, সুন্দর করে চুল বেঁধে দেওয়ার জন্য। আজ সকালে তরির জন্য ওষুধপত্র ফলমূল কিনতে সোমের সঙ্গে দেখা হয়েছিল। কথার প্রসঙ্গে আহসানি দিলশানের প্রসঙ্গে জানতে চেয়েছিল। সোমও নত মুখে দিলশানের ব্যাপারটা খুলে বলল। দিলশান সোমের সঙ্গে নতুন একটা জীবন শুরু করতে রাজি নয়। বারবার করে সোমকে বলেছে সোমু যেন বিয়ে করে নেয়, স্ত্রী সন্তান নিয়ে সুখে থাকে। সোমু যাওয়ার পথে আহসানকে দিলশানের নাম্বারটা দিয়ে বলেছে, সময় করে ওকে ফোন করে একটু বুঝিয়ে বলিস বন্ধু। দিলশান ছোট বাচ্চা নয়, একটু হলেও তোর কথা বুঝবে। কাজের ফাঁকে সময়ের দেওয়া নাম্বারটাই কল করলো আহসান। দুবার রিং হলো। তৃতীয়বারের বেলায় দিলশান কলটা ধরে বলল, হ্যালো, কে বলছেন? আহসান শান্ত গলায় বলল, আহসান, পলাশনগর বিশ্ববিদ্যালয়ের তোমার ব্যাচমেট বলছি। দিলশান বিস্মিত হয়ে বলল, আরে আহসান, কেমন আছো আহসান? কত বছর পর তোমার সঙ্গে কথা। পুষ্পিতার কাছেই শুনেছিলাম বিয়ে করেছ। তোমার ওয়াইফ কেমন আছে? আহসান তপ্ত শ্বাস ফেলে বলল, আমি আমার ওয়াইফ দুজনেই ভালো আছি। তুমি কেমন আছো দিলশান? জীবনকাল চলছে দিলশান কেমন? মৃদু হেসে বলল, ছোটখাটো প্রাইভেট স্কুলের মাস্টারনির জীবন আর কেমনই হতে পারে। তোমার কেমন চলছে তাই বলো। আহসান হেলান দিয়ে বসে বলল, কিছুদিনের মধ্যেই প্রাইমারি স্কুলের জয়েনিং। বাবা হচ্ছে, দোয়া করো দিলশান। দিলশান আফসোসের সুরে বলল, তুমি কি সুন্দর নিজের জীবনটাকে সাজিয়ে নিয়েছো আহসান। বিয়ে করেছো, বাবা হচ্ছ। সমু যদি একটু নিজের দিকটা দেখতো, ও কি পারতো না সবকিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করতে? আহসান ঠোঁট ভিজিয়ে বলল, সেটাই তো করতে চাচ্ছে দিলশান। একবার ভেঙে গুড়িয়ে ছারখার করে দিয়েছো মানুষটাকে। সবকিছু ভুলে তোমার সঙ্গে একটা নতুন কিছু সূচনা করতে চেয়েছিল। তুমি আগের বারের মতো হেলায় হারিয়ে দিচ্ছ। তুমি খুব কঠিন দিলশান। একটা মানুষকে কয়বার ভাঙবে দিলশান? দিলশানের চোখে জল চলে এলো। ভেজা গলায় আহসানকে বলল, আমি ডিভোর্সি আহসান। একটা মিসক্যারেজ হয়েছিল। নানা রকম মেয়েলি সমস্যা এখনো ভুগছি। ইউটেরাস এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে ভবিষ্যতে মা হতে পারবো কিনা তাও জানি না। আমি কিভাবে সৌম্যর মতো একটা আনম্যারিড ছেলেকে নিজের সঙ্গে জড়াই? আহসান নির্বিঘ্নে বলল। তাই বলে এবারেও খালি হাতে ফিরিয়ে দেবে? দিলশান কাঁপা কাঁপা গলায় বলল, আমার যে দেওয়ার মতো কিছুই অবশিষ্ট নেই আহসান। কি দেব সৌম্যকে আমি? আহসান প্রত্যুত্তরে বলল, তোমার চেয়ে বড় পাওনা সৌম্যের কাছে আর কি হতে পারে দিলশান? দিলশান কান্না সামলে বলল, সৌম্যকে বুঝিয়ে সুঝিয়ে জলদি একটা বিয়ে দিয়ে দাও।
সংসারের চাপে আমাকে ধরে যাবে। আমি একটা ডিভোর্সি মেয়ে, সন্তান সুখও দিতে পারবো না। তাছাড়া সমাজ কি বলবে আহসান? সৌম্য আনম্যারিড ছেলে, বিয়ে করলে ওর সব হবে, আমি তো ওকে ওর প্রাপ্য কিছুই দিতে পারবো না। আহসান নরম সুরে বলল, ঘুরিয়ে ফিরিয়ে সেই এক কথা দিলশান। তুমি 2 দিন না খেয়ে থাকো, সমাজ কিছু বলবে না, কিন্তু খিদের তাড়নায় একটা রুটি চুরি করে দেখো, দেখবে তোমার বিচারে কত বীর পুরুষদের আগমন। সমাজের কথা ভুলে যাও দিলশান, নিজেকে নিয়ে ভাবো। নিজের জন্য স্বার্থপর হওয়াটা মন্দ কিছু নয়। তোমার জীবনেও তো কম কিছু ঘটেনি। অতীতটাকে না ঘাটিয়ে ভবিষ্যৎ নিয়ে একটু ভাবো। তোমার একটা ছোট্ট সংসার হলো সৌম্যের সঙ্গে, একটু ভেবে দেখো না দিলশান, খুব মন্দ হবে কি এমনটা হলে? দিলশান চোখ বুজে দীর্ঘশ্বাস ফেল। এমনই তো একটা স্বপ্ন ছিল তার, সোমের সঙ্গে ছোট্ট একটা সংসারের। সেটা তো হলোই না। যাকে বিশ্বাস করে ঘর করেছিল সেটাও নিভৃতে ভেঙে গেল। মনোয়ারা গুনগুনকে নিয়ে সন্ধ্যার পরপরই আহসান আসার আগে চলে গিয়েছেন। শোভা বারবার করে বলেছিল খেয়ে যেতে। গুনগুন ছোট মানুষ, আবার সঙ্গে কোনো পুরুষ মানুষ নেই বিধায় তাড়াতাড়ি চলে গিয়েছেন। আহসান মনোয়ারার আসার কথা শুনে দ্রুতই বাড়ি ফিরল, তবুও তাদের দেখা পেল না। মনোয়ারা ততক্ষণে বেরিয়ে গিয়েছেন। আহসান ঘরে ফিরলে এখন আর সঙ্গে সঙ্গেই তরির কাছে তাকে যেতে দেন না মধু বিবি। আহসান সন্ধ্যার পরপরই বাড়ি ফেরে, পাছে আহসানের পিছু ধরে খারাপ জিনিস না তরির কাছে যায় সেই ভয়ে। আহসানকে চুলোর কাছে নিয়ে হাত গরম করে সুরাকারাত পরিয়ে গায়ে ফু দিয়ে তারপর তরির কাছে পাঠান। আহসান প্রথম প্রথম বিরক্ত হলেও এখন আর কিছু বলে না। রুমির পরেই এত বছর পর বাড়িতে বাচ্চা আসছে, তাই সবার বাড়াবাড়িটা একটু বেশি। এখন রুমিকেও ডাক দিলে আগের মতো আর খুঁজে পাওয়া যায় না। মধু বিবির সঙ্গে বসে বসে রুমিও এখন কাঁথা সেলাই করে। আহসান ঘরে গিয়ে দেখলো তরি বিছানায় শুয়ে আছে। আহসানকে দেখে দ্রুত উঠে বসে বলল, জানেন আজ গুনগুন এসেছিল। গুনগুন বলেছে আমাদের বাবুর সঙ্গে পুতুল খেলবে। আহসান তরির পাশে গিয়ে বসলো। তরিকে বুকের মাঝে জড়িয়ে নিয়ে বলল, আর খেলুক, আমার পুতুল তো আমার তুলতুল। তরি আহসানের পাঞ্জাবির বোতাম ঘোরাতে ঘোরাতে লজ্জায় মুখ গুজল। আহসান কয়েক মিনিট নীরব থেকে বলল, বাবুর বয়স কতদিন হলো, কথা বলতে পারে সে? তরি মাথা তুলে বলল, 2 মাস 2 দিন। আমার সঙ্গে অনেক গল্প করে বাবু, কিন্তু আপনার সঙ্গে রাগ করেছে, তাই কথা বলবে না। আহসান তরি চুলে বিলি কাটতে কাটতে বলল, ভাবার বিষয়। আমাদের বাবুর একটা নাম রেখেছি জানো? তরি উৎসাহী হয়ে বলল। কি নাম? আহসান মুচকি হেসে বলল, তুবা। নামের আগে পিছে কি হবে তা এখনো ভাবিনি, ডাকনাম হবে তুবা। সুন্দর না? তরি আহসানের বুক থেকে সরে গিয়ে বলল, কিসের তুবা? এটা তো মেয়েদের নাম। আমার তো আপনার মতো একটা ছেলে বাবু চাই। আহসান তরিকে ফের বুকে টেনে নিয়ে বলল, আমাদের মেয়ে বাবুই হবে, তুলতুলের মতো অভিমানী খাদুনি একটা মেয়ে বাবু। তুমি আমার তুবার আম্মু। তরি ভ্রু কুচকে বসে রইল। এই লোক সবসময় বেশি বোঝে। বাবুটা তার সঙ্গে সারাদিন কথা বলে, সে বুঝি জানে না বাবুর ছেলে নাকি মেয়ে। তরি তো একটা ছেলে বাবু চায়, আহসানের মতো ঠোঁট টিপে মুচকি হাসা ছেলে বাবু। খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে আহসান বিছানায় তরিকে জড়িয়ে ধরে বলল, কালকে নাকি তোমার নানু বাড়ি যাচ্ছেন তুবার আম্মু, কয়দিন থাকবেন? তরি উৎফুল্ল হয়ে বলল, মা বলেছে কমপক্ষে 1 মাস যেন থাকি। অনেক দিন পর যাচ্ছি তো। আহসান মৃদু চিৎকার করে বলল। 1 মাস? তরি আহসানের আপত্তি আছে বুঝতে পেরে বলল, আচ্ছা 15 দিন থাকবো তাহলে। আহসান নিরাশ হয়ে ঠোঁট ফুলিয়ে বলল, 15 দিন? আমার তোমাকে আর বাবুকে ছাড়া ঘুম আসবে বলো তুলতুল? আমার দিকটাও একটু বিবেচনা করা দরকার। 15 দিন অনেক বেশি দিন, আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না। তরি কয়েক লহমা ভেবে ভেবে বলল, আচ্ছা 1 সপ্তাহ থাকবো। আপনি কিন্তু আর রাগ করতে পারবেন না। বাবু বলেছে বাবু নানা বাড়ি ঘুরতে চায়। আমার কি দোষ? আহসান আর আপত্তি করলো না। কথা মতো তরিকে ঠিকই পরদিন সকালে বাড়িতে রেখে এলো আহসান। মনোরা মেয়েকে দেখে ভেবেছিলেন কমপক্ষে 1 মাস তো কাছে রাখবেনি। আহসানের কাছে তরির থাকার মেয়াদ
এক সপ্তাহ শুনে মনটা খারাপ হলো, কিন্তু কিসের এক সপ্তাহ? দিনে 30 বার করে তরি মনোয়ারার ফোন থেকে আহসানকে কল করে। রাতে ঘুমোতে গিয়েও বাদ নেই, ফিসফিস করে মাঝরাত অবধি আহসানের সঙ্গে গল্প করে। শেষ অবধি না থাক